নমস্কার। মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি রয়েছি আপনাদের সাথে রাখি, চোখ রাখছি খবরে। মহানবমী অশুভের বিরুদ্ধে শুভের চূড়ান্ত লড়াইয়ের প্রতীক। দেবী দুর্গার এই পুজো কেবল ধর্মীয় আচার নয়, ন্যায়, শক্তি ও মানবিকতার জাগরণের বার্তা দেয় মহানবমী। অন্যায়কে পরাজিত করে সত্য, সৌন্দর্য আর শুভ শক্তিকে গ্রহণ করার বার্তা দেয় মহানবমী। একই সঙ্গে শুরু হয়ে যায় দেবীর বিদায়ের পালা। শারদ উৎসবের অন্যতম মাহাত্ম্যপূর্ণ দিন হল মহানবমী। বুধবার ছিল দুর্গা মহানবমী। দেবী দুর্গার পূজার এই নবম দিনটি কেবল রীতিনীতি ও আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এর গভীরে লুকিয়ে আছে এক মহৎ বার্তা ও শুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়। হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে এই দিনেই মহিষাসুরের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হন দেবী দুর্গা। দেবীর ৯টি রূপের পূজা একত্রে বিশেষভাবে অনুষ্ঠিত হয় এই দিনে। নবমীর পূজায় দেবীকে মহাসমর বা মহাযুদ্ধের দেবী হিসেবে আরাধনা করা হয়। তাই এই দিনটি প্রতীকীভাবে মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে জয় লাভের শক্তি নিহিত রয়েছে আমাদের মধ্যেই। নবমীর সকালে বিশেষ অঞ্জলি আরতি, হোমযজ্ঞ ও দেবী বরণে মাতোয়ারা ছিল আগরতলার দুর্গাবাড়ি সহ অন্যান্য পূজা মণ্ডপগুলিতে। মহানবমী বিহিত পুজো চলছে। মহামহিষ বলিদান হয়েছে, ঠাকুর বসু বলিদান হয়েছে। 12টায় স্বামী সান্ন ব্যঞ্জনাদি ভোগ হবে, বিকেলবেলা মা আরতি হবে। কালকে সকাল 9টায় মা অপরাজিতা পূজার দর্পণ বিসর্জন হবে। তারপরে ঘর চলে যাবে রাজবাড়িতে, আর আমাদের নারায়ণ চলে যাবে লক্ষ্মীনারায়ণ বাড়িতে। তারপর বিকেল 7টার সময় আমরা মাকে নিয়ে রওনা। আজকে তো দেখুন বলি, নবমী থেকে একটু বলি হয়। নবমীতে দিনই বলি হয়। নবমীতে শারদীয় নবমীতে মহামহিষ বলি হয়। মায়ের কাছে কি প্রার্থনা করে? মায়ের কাছে প্রার্থনা সবসময় তো করি, মা সবাইকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে থাকো, ত্রিপুরাবাসী শান্তিতে থাক। আজকে সকালে ভিড় হয়েছে না বৃষ্টির জন্য? বৃষ্টির জন্য একটু ভিড়টা কম হয়েছে, কিন্তু কালকে এক্সেসিভ ভিড় হয়েছিল। কালকে প্রচণ্ড ভিড় হয়েছিল। সরকার বাহাদুর থেকে আমাদের সব কিছু সহযোগিতায় সরকার বাহাদুর করছে। মহানবমী কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি সামাজিক ঐক্যের উৎসব। মণ্ডপে মণ্ডপে সমবেত মানুষ ভেদাভেদ ভুলে মেতে ওঠেন আনন্দে। ভোগ প্রসাদ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা সব মিলিয়ে মহানবমী এক অনন্য সামাজিক উৎসবও বটে। একই সাথে বেজে ওঠে দেবের মর্ত থেকে বিদায়ের ঘণ্টা। কালকে দশমী, কি বার্তাটা কি? না, কালকে তো অপরাজিতা পুজো হবে, দর্পণ বিসর্জন হবে। বিষাদের ছায়াতে থাকবেই, মাকে ছেড়ে চলে যাবেন, একটা দুঃখ মনে থাকবেই। কিন্তু সম্বৎসরিতে পুজিতে মা তো পুনরাগমনায়, মা আবার ফিরে আসবে। বাংলা তথা সমগ্র ভারতীয় সংস্কৃতিতে দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার নয়, বরং একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। এর মধ্যে মহানবমী পূজা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। নবমীর পূজা দেবী দুর্গার অসুর বিনাশী রূপকে প্রতিফলিত করে, তবে এর ধর্মীয় মাহাত্ম্যের বাইরে আধুনিক সমাজেও এর তাৎপর্য বহুমাত্রিক। আজকে সমাজে অন্যায়, সহিংসতা, বৈষম্য ও অসহিষ্ণুতার প্রসার যেখানে প্রবল, সেখানে ন্যায়ের পথে সংগ্রামী প্রকৃত শক্তি। ও শুভ শক্তি যতই প্রবল হোক, শুভ শক্তির কাছে তার পরাজয় অবশ্যম্ভাবী। মানুষকে একদিকে নৈতিক শক্তির পথে চালিত করা, অন্যদিকে সমাজে ঐক্য, মানবিকতা ও নারী শক্তির মর্যাদা প্রতিষ্ঠার দিক নির্দেশেই মহানবমীর বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবকে উদযাপন করছেন সাধারণ মানুষ। আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নের দিকে বিশেষ করে উত্তর দিচ্ছে রাজ্য সরকার। মহানবমী উপলক্ষে বুধবার আগরতলা ঐতিহাসিক দুর্গাবাড়িতে পুজো দিতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শান্তি সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপন হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দুর্গাপুজোতে মানে দুর্গাবাড়ি তো সবাই মানুষ আসে, সবাই আমরাও আসতাম, এবারও এসছে। ওদের মানুষের মধ্যে একটা উৎসাহ আনন্দ আছে, আর ভগবান ছাড়া কিছুই হয় না। আর
দুর্গাপূজা তো বাঙালিদের জন্য, এখন তো শুধু আগে ভাবতাম বাঙালিরাই বুঝি দুর্গাপূজা, এটার তো এই দুর্গাবাড়ির ইতিহাস তো সবাই জানে, মহারাজাদের আমল থেকে এখানে পুজো হয়, এই জাতি জনজাতির দুর্গাপূজা। এবং সবাই ভগবানের কাছে প্রার্থনা করে যেন সবাই সুস্থ থাকে, শান্তিতে থাকতে পারে এবং দুবেলা যেন খেয়ে থাকতে পারে মিনিমাম। সবাই চাই উন্নয়ন, আমরাও আমাদের রাজ্য সরকার আমরা চেষ্টা করছি মানুষের মুখে হাসি ফোটানো, নানাভাবে চেষ্টা করছি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা, যাদের ঘর নেই ঘর দেওয়া, যাদের বাড়িতে জল এখনও প্রায় 86% আমরা করেছি হচ্ছে জল, যাতে ঘরে বাড়িতে গ্যাস নেই, গ্যাসের ব্যবস্থা মোদিজি করেছে। স্বাস্থ্যের সমস্যা, স্বাস্থ্যের ব্যবস্থা আমরা করেছি, প্রধানমন্ত্রীর জন্য আরেক ব্যক্তির জন্য, মুখ্যমন্ত্রীর জন্য আরেক। ইনফ্রাস্ট্রাকচারও আমরা ডেভেলপ করছি, এগ্রিকালচারে ভালো করছি, এমএসএমইতে ভালো করছি। সর্বাঙ্গীন একটা মানুষের মনে একটা আনন্দ আছে যে এই গভর্নমেন্টের উপর মানুষের একটা আস্থা, সেই আস্থার বিষয়টা আসাতে মানুষ এখন যেভাবে দেবদেবীদের পূজা করছে, আপনারা দেখেছেন যে 12 মাসে 13 পার্বণ হয়, কিন্তু বাইরের থেকেও অনেক পুজো যেগুলো আমাদের এখানে হতো না সেটা হচ্ছে। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করবো প্রতিটি মানুষ। রাজনীতির মধ্যেও একটা ছন্দ রয়েছে, প্রতিটি পদক্ষেপ ছন্দে ছন্দে ফেললে তৈরি হয় সুন্দর পরিবেশ। শচীন দেববর্মন জন্মজয়ন্তীতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জাতি জনজাতির মেলবন্ধনের প্রকৃত দৃষ্টান্ত ছিলেন শচীন কর্তা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বাংলা লোকসঙ্গীত শাস্ত্রীয় ধারার দৃঢ় ভিত এবং চলচ্চিত্রের চাহিদা, এ তিনকে এক সূত্রে গেঁথেছিলেন তিনি শচীন দেববর্মন, যিনি বর্মনদা নামে আজও পরিচিত সঙ্গীত প্রেমীদের কাছে। বুধবার ছিল শচীন দেববর্মনের 119তম জন্মজয়ন্তী। দিনটিকে উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এদিনের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজনীতির মধ্যেও রয়েছে একটা ছন্দ, এতে প্রতিটি পদক্ষেপে যদি ছন্দ ফেলা যায় তাহলে গড়ে ওঠে সুন্দর পরিবেশ বলে এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাজনীতিতে মিউজিক নেই সেটাও ঠিক, রাজনীতির মধ্যে একটা মিউজিক আছে, ছন্দে ছন্দে যদি মানুষ তার প্রতিটা যে পা যদি সেভাবে ফেলে তাহলে জীবনে রাজনীতিও কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আপনারা দেখছেন একের পরে যে দেশকে শক্তিশালী করার জন্য একদিকে দেশকে যেমন শক্তিশালী করছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, অর্থনৈতিকভাবেও ডেভেলপ করছে। 2047-এ একটা মানে যে টার্গেট দিয়েছে সেই টার্গেট যাতে 30+ যে মার্কিন ট্রিলিয়ন ডলার বিকশিত ভারতের যে স্বপ্ন দেখিয়েছেন 11 থেকে আজকে অর্থনৈতিকভাবে আমরা 4th পজিশনে চলে এসেছি। 2030-এর মধ্যে 3rd পজিশনে আসতে চাইছে। তো এই যে একটা মিউজিক ছাড়া একের পরে ছন্দের মধ্যে কি দেশকেও ডেভেলপ করে যায়, রাজ্যকেও ডেভেলপ করে যায়। একটা সময় চাকলা, রোশনাবাদ, কুমিল্লা সবই ছিল ত্রিপুরার অন্তর্ভুক্ত। সেই কুমিল্লাতেই জন্ম হয়েছিল শচীন কর্তার। রাজ্যের জাতি জনজাতির মেলবন্ধনের প্রকৃত দৃষ্টান্ত হলেন শচীন দেববর্মন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তো যেটা ত্রিপুরার তো বাউন্ডারি অনেক জায়গায় ছিল, চাকলা, রোশনাবাদ এবং কুমিল্লা ডিস্ট্রিক্ট পুরোটাই রাজ্য উন্নয়ন আমলের হয়েছিল। তো সেই জায়গায় আমি একটা পিকচারে দেখছিলাম, ওনার যে আসন যে বাড়ি সেটা এখন এটা আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে ওটা মানে কি বলবো দৈন্যদশা হতে। আমার কাছে যা খবর আছে এই যে জায়গাটা আমরা আজকে যেখানে আমরা কথা বলছি এটাও কিন্তু ওনার জায়গা, উনি ডোনেট করে গেছিলেন। রবীন্দ্র ভবন নাম হলেও এটা কিন্তু শচীন কর্তার নিজের জায়গায় সেটা গভর্নমেন্টকে নাম করে গেছে। সব কিছু ভুলে গিয়ে রাজকর্ম, রাজার ছেলে, তারপরেও মহারাজার ছেলে, কিন্তু মিউজিকের প্রতি এত আসক্তি এবং প্রকৃতপক্ষে আজকে আমরা অনেক সময় অনেক মধ্যে থাকি
জাতি জনজাতির মেলবন্ধনের একটা প্রকৃত দৃষ্টান্ত হচ্ছে আমাদের শচীন দেববর্মন। 1906 সালের 1 অক্টোবর তৎকালীন ত্রিপুরার কুমিল্লার রাজ পরিবারে জন্ম হয়েছিল শচীন দেববর্মনের। কিন্তু রাজকীয় জীবনের আড়ম্বর তাঁকে আকর্ষণ করেনি, বরং টেনেছিল নদীর ধারে ভেসে আসা ভাটিয়ালি মাঠের আলপতে বাজতে থাকা ঢোলক আর গোপাল ভাঁড়ের গান। ছোটবেলা থেকেই সঙ্গীত ছিল তার অনুরাগ, আর সেই অনুরাগ তাঁকে পৌঁছে দেয় কলকাতা থেকে মুম্বাইয়ের রূপালী দুনিয়ায়। কলকাতায় বসেই শুরু হয় তার বাংলা আধুনিক গানের সুরারূপ। তুমি এসেছো এতক্ষণে কিংবা বাজে করুণ সুরে ইত্যাদি গানগুলি জনপ্রিয় করে তোলে তাঁকে। পরে হিন্দি চলচ্চিত্রে প্রবেশ করে তিনি হয়ে ওঠেন এক নবযুগের স্রষ্টা। 1954 সালে মুক্তি পাওয়া ট্যাক্সি ড্রাইভার ছবির সুরের জন্য পান ফিল্মফেয়ার পুরস্কার। এরপর একে একে সৃষ্টি করেন কালজয়ী গান। ভাটিয়ালির আবহ, বাংলার নদীর সুর, গ্রাম বাংলার গন্ধ মিশে যায় বলিউডি রোমান্সের পর্দায়। শুধু সুরকার নন, তিনি ছিলেন গায়কও। তার খসখসে অথচ ব্যতিক্রমী কণ্ঠ আজও শ্রোতাদের নিয়ে যায় ভাটিয়ালির নৌকা ভাসানোর আবহে। ভারতীয় চলচ্চিত্র জগতের নক্ষত্র কিশোর কুমারের আবিষ্কারক বলা চলে তাকে। কিশোরের কণ্ঠে তার সুর পায় নতুন প্রাণ। লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, গীতা দত্ত থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় সবাই তার সৃষ্টিতে অমর। তার উত্তরসূরি ছেলে রাহুল দেববর্মন তার পথ ধরে আধুনিকতার ছাপ ফেলেন ভারতীয় সঙ্গীতে। শচীন দেববর্মনের সঙ্গীত মানে কেবল সুর নয়, একটা যুগ, একটা আবেগ, এক টুকরো ত্রিপুরার কথা। তার গান প্রমাণ করেছে লোকসঙ্গীত ও চলচ্চিত্র সঙ্গীতের মধ্যে নেই কোনো বিভেদ। তিনি দেখিয়েছেন কোনো ভৌগোলিক সীমানায় হয় না সুরের। আজও যখন রাতের আকাশে চাঁদের আলো ঝরে ভেসে আসে তাঁর সুর, গাতা রাহে মেরা দিল, তখন বোঝা যায় শুধুই একজন সুরকার নন, ভারতীয় সঙ্গীতের চিরন্তন যাত্রী হলেন শচীন দেববর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কর্মচারীদের জন্য আরও 3% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা দিল কেন্দ্র সরকার। 1 জুলাই থেকে কার্যকর হবে বর্ধিত এই মহার্ঘ ভাতা। এদিকে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক বেড়ে দাঁড়ালো 22%। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ 3% বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। 1 জুলাই থেকে কার্যকর হবে এই বৃদ্ধি। এই ডিএ বৃদ্ধিতে উপকৃত হবেন 49.2 লাখ কেন্দ্রীয় কর্মচারী এবং 68.7 লাখ পেনশনভোগী। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের বেসিক পে বা পেনশনের 55% হারে মহার্ঘ ভাতা পান, যা এবার উন্নীত হবে 58%। এই পদক্ষেপের ফলে সরকারের বার্ষিক ব্যয় হবে 10,083.96 কোটি টাকা। সপ্তম কেন্দ্রীয় পে কমিশনের প্রস্তাব অনুযায়ী এই ডিআর বৃদ্ধির নেওয়া হয়েছে সিদ্ধান্ত। চলতি বছরের মার্চ মাসে এনডিএ সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 2% বৃদ্ধি করার ঘোষণা দিয়েছিল। সে সময় তা কার্যকর হয়েছিল 1 জানুয়ারি থেকে। এরপর ত্রিপুরা ও কেন্দ্রের কর্মচারীদের ভাতার ফারাক ছিল 22%। সম্প্রতি রাজ্য সরকারের কর্মচারীদের জন্য 3% মহার্ঘ ভাতা দেবার ঘোষণা দেয় ত্রিপুরা সরকার। ফলে ফারাক হ্রাস পেয়ে দাঁড়ায় 19%। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার 3% মহার্ঘ ভাতা ঘোষণা দেওয়ার রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক আবারও বেড়ে দাঁড়ালো 22%। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অষ্টমীর রাত থেকে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি জল নেমে আসায় রাঙ্গাপানিয়া নদীর জলস্তর বেড়ে গেছে বিপজ্জনকভাবে। নদীর জল পার্শ্ববর্তী চাষের জমিতে ঢুকে বহু ফসল জলমগ্ন হয়েছে নবমীর সকালে। ফলে ব্যাপক ক্ষতির সংখ্যা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। এদিকে আগামী 24 ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অষ্টমীর রাত থেকে টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি জল নেমে আসার কারণে হঠাৎ বেড়ে যায় রাঙ্গাপানিয়া নদীর জলস্তর। নবমীর সকালে আরও খারাপ হয়ে ওঠে পরিস্থিতি।
নদীর জল পার্শ্ববর্তী চাষের জমিতে প্রবেশ করার কারণে ক্ষয়ক্ষতি ব্যাপক। নদীপার এলাকার অনেক নিচু জমি ইতিমধ্যেই জলমগ্ন। পাকা ধান, সবজি, পাট সহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে জলের তলায় বলে জানিয়েছেন কৃষকরা। অষ্টমীর রাত থেকে নদীর জল বেড়ে গেছে, নবমীতে উঠে দেখি সব চাষের জমি জলের নিচে। এই পরিস্থিতিতে ফসল ঘরে তোলা সম্ভব হবে না বলেও জানিয়েছেন কৃষকরা। বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হয়েছে। অষ্টমী নবমী তো শান্তি নাই কৃষকেরা। কৃষকেরা কি করে মানে শান্তি ধর দিছে না, তাইলে আর কি করন, মানে সবকিছু নষ্ট হইয়া জায়গা, ধান ক্ষেত, তরকারি ক্ষেত, সবকিছু জায়গা নষ্ট হইয়া। কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে, সব জলের তলে, নদীও বইরা গেছে জলে। এই জায়গাটার নাম পরিমল সিংমনি ধরে, এই সাইডটা সিমেন্ট, সব জলের তলে, মানে বছরে 2-5 বারে জলের তলে জায়গা। তাহলে কৃষকেরা কি করে হইব, তো নষ্ট হয়ে যাবে, শান্তি নাই। অষ্টমী নবমী তো শান্তি নাই, বৃষ্টি জ্বালা। আমি এই এলাকার, আমার বাড়ি তো এখানে, তো আমি একটা গরু লিয়ে এখানে, হ্যাঁ এই তো এখানে সাইড। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। ফলে আশঙ্কা করা হচ্ছে আরও বাড়তে পারে নদীর জলস্তর। ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি চালাচ্ছে এবং প্রয়োজনীয় সাহায্যের জন্য প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। তবে সতর্ক থাকার পাশাপাশি দ্রুত ফসল রক্ষার ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন কৃষকরা। এই বন্যা পরিস্থিতি নতুন নয়। নদী পার্শ্ববর্তী অঞ্চলে এই ধরনের জলাবদ্ধতা ও ফসল হানি ঘটে প্রতিবার ভারী বৃষ্টিপাতের সময়। তবে কৃষকরা আশাবাদী, যথাযথ সহায়তা পেলে কিছুটা হ্রাস করা সম্ভব হবে ক্ষতি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিজয়া দশমী উপলক্ষে ত্রিপুরা এপেক্স ফিশারি কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে একটি বিশেষ কাউন্টার খোলা হয়েছে আগরতলার মহারাজগঞ্জ বাজারে। সুলভ মূল্যে ইলিশ, কাতল ও অন্যান্য মাছ ক্রয় করা যাবে এই কাউন্টার থেকে। বিজয়া দশমী উৎসবকে সামনে রেখে বৃহস্পতিবার সুলভ মূল্যে মাছ বিক্রি করার জন্য আগরতলার মহারাজগঞ্জ বাজারে একটি বিশেষ কাউন্টার খোলার কথা জানিয়েছে ত্রিপুরা এপেক্স ফিশারি কোঅপারেটিভ সোসাইটি। এই কাউন্টার থেকে স্বল্প মূল্যে ইলিশ, কাতলা ও অন্যান্য বিভিন্ন ধরনের মাছ কিনতে পারবেন ক্রেতারা। এক্ষেত্রে 2 কেজি থেকে 3 কেজি পর্যন্ত ডুম্বুরের কাতলা মাছ 300 টাকা কিলো প্রতি দরে, 3 কেজি এবং তার বেশি ওজনের মাছ পাওয়া যাবে 400 টাকা কিলো দরে। অপরদিকে রুই মাছ পাওয়া যাবে 250 টাকা থেকে 350 টাকার মধ্যে। প্রথমে ত্রিপুরা এপেক্স ফিশারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তরফ থেকে শুভ একটা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা প্রতি বছরের বিজয় দশমী উপলক্ষে আমরা মাছ বিক্রি করি, এবারও আমরা মাছ বিক্রি করব। আমাদের মাছের যে কিছু আইটেমগুলি যেটা পাওয়া যাবে এগুলি আমি কই। প্রথমত ডুম্বুরের মাছ, কাতল এবং রৌ। কাতল ডুম্বুরের মাছটা 2 কেজি থেকে 3 কেজির মধ্যে এই রেটগুলি থাকবে, কেজি প্রতি 300 টাকা। আর 3 কেজি থেকে আরও বড় সাইজটা, এটাও ডুম্বুরের কাতল মাছ, এটা থাকবে 400 টাকা কেজি প্রতি। আর রুই মাছ, এটাও ডুম্বুরের মাছ, 2 কেজি থেকে 3 কেজির মধ্যে, এটা 250 টাকা কেজি প্রতি। আর 3 কেজি থেকে এটার থেকেও বড়টা, যেটা বড় সাইজটা, এটা হলো 350 টাকা কেজি প্রতি। এবং এই কাউন্টারে ইলিশ মাছও পাওয়া যাবে সুলভ মূল্যে। ওজন অনুসারে কিলো প্রতি 1100 টাকা থেকে 1550 দরে পাওয়া যাবে ইলিশ মাছ। আছে যেহেতু ইলিশ মাছের ব্যাপারটা নিয়ে, তো ইলিশ মাছও আমরা থেকে পাওয়া যাবে। ইলিশ মাছ আমাদের 5 জাতীয় মাছ সাইজের মাছটা আছে আমাদের এখানে। প্রথম হলো 800 গ্রাম থেকে 1 কেজি, একটুখানি কম, মানে 1 কেজি নিচে, এটা হলো 1100 টাকা কেজি প্রতি। আর 1 কেজি থেকে 1 কেজি 200 নিচে একটু, যে এটা হলো 1200 টাকা পার কেজি। এবং 1 কেজি 200 থেকে 1 কেজি 300 থেকে একটু কম, এটা হইব 1350 টাকা কেজি প্রতি। আর 1 কেজি 300 থেকে 1 কেজি 400 গ্রামের একটু নিচে, এটা হবে 1450 টাকা কেজি প্রতি। আর 1 কেজি 400 থেকে 1.5 কেজি অবধি, এটা হবে 1550 টাকা কেজি প্রতি। তো এইগুলি আমাদের ত্রিপুরা এপেক্স ফিশারি কোঅপারেটিভ লিমিটেডের কাউন্টারের মধ্যে থেকে পাওয়া যাবে।
বিজয় দশমী উপলক্ষে আমরা মাছ বিক্রি করি। আমি এক্সিকিউটিভ অফিসার ত্রিপুরা অ্যাপেক্স ফিশারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। রাজ্যের প্রায় ৯৯% মানুষ মৎস্যভোজী। এক্ষেত্রে গত ৭ বছরে ৫,০০০ মেট্রিক টন মাছ উৎপাদন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। রাজ্যে যেখানে মাছের চাহিদা রয়েছে বাৎসরিক ১.১৭ লক্ষ মেট্রিক টন, সেখানে বর্তমানে রাজ্যের নিজস্ব উৎপাদন হল ৮৬,০০০ মেট্রিক টন, অর্থাৎ প্রায় ৩১,০০০ মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে, যা পূরণ করতে হয় পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, বাংলাদেশ এবং ওড়িশা থেকে আমদানির মাধ্যমে। এদিকে ইলিশ রপ্তানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষে ত্রিপুরায় মোট ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগরের সাব জেলে নিরাপত্তা কর্মীকে আক্রমণ করে পালিয়ে গেছে ৬ জন কয়েদি। আক্রমণে গুরুতর আহত জেল রক্ষী গেদু মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে বিশেষ টিম গঠন করে পলাতকদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নবমীর সকাল অর্থাৎ বুধবার ভোর সাব জেলে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। নিরাপত্তা কর্মীদের আক্রমণ করে মুহূর্তের মধ্যে ৬ জন কুখ্যাত কয়েদি পালিয়ে যায় কালিকাপুর সাব জেলের দরজা খুলে। এই ঘটনায় আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা ধর্মনগরে। পলাতকদের মধ্যে রয়েছেন নিজাম উদ্দিন, রহিম আলী, সুনীল দেববর্মা, নারায়ণ চন্দ্র দত্ত, রোশান আলী ও আব্দুল পাত্তা। এদের আক্রমণে গুরুতর আহত নিরাপত্তা কর্মী গেদু মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অ্যারাউন্ড 6 AM in the morning ৬ জন আসামি এখান থেকে পালিয়ে গেছে। এদের নাম একজন হচ্ছে নাজিম উদ্দিন, আন্ডার ট্রায়াল, ও কনভিক্ট ছিল না, আন্ডার ট্রায়াল। আব্দুল পাত্তাও আন্ডার ট্রায়াল। রোশন আলী আন্ডার ট্রায়াল। আর নারায়ণ চন্দ্র দত্ত আন্ডার ট্রায়াল। আর সুনীল দেববর্মা হচ্ছে ওনার লাইফ ইমপ্রিজনমেন্ট ছিল। ওরা কিভাবে পালিয়ে গেছে? অ্যাকচুয়ালি আমাদের যে স্টাফ ছিল ওরা সকালবেলা ওদেরকে জেনারেলি এখানে সিস্টেমটা হলো ওদের 6টার সময় ওদেরকে ওদের যে ন্যাচারাল কোর্স আছে ব্রেকফাস্ট প্লাস স্নান টানের জন্য ওদেরকে ছাড়া হয়। ওরা সকালবেলা ছাড়া হয় মানে ওই মেইন গেট ওদের যে রেসিডেন্সিয়াল এরিয়া আছে, যেটা সেল এরিয়া আছে, ওটা থেকে ওরা আসে, এসে ওরা ব্রেকফাস্ট বা ওদের ব্রেকফাস্ট বা যেখানে স্টাফ কম ওরাই ওদের ব্রেকফাস্ট কুকিংয়ের কাজ করে। এই কাজের জন্য ওরা এসেছে। এসে হঠাৎ করে আমাদের যে গার্ড ছিল ওনার উপর অ্যাটাক করে ওনার হাত থেকে চাবি তালা নিয়ে তালা খুলে ওরা পালিয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গেই ব্যাপক চিরুনি তল্লাশি অভিযান শুরু হয়েছে। সীমান্ত রক্ষী বাহিনী ও নিকটবর্তী থানাগুলোরও সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ টিম গঠন করে পলাতকদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। পলাতকরা প্রত্যেকে কুখ্যাত অপরাধী ছিল বলে জানিয়েছেন পুলিশ। রোশন আলীর সেকশন হচ্ছে আন্ডার সেকশন 457। রোশন আলীর 3টা সেকশন আছে, আন্ডার সেকশন 457, আন্ডার সেকশন 395, আন্ডার সেকশন 392। রহিম আলীর সেকশন আছে আন্ডার সেকশন 331, আন্ডার সেকশন 330। আব্দুল পাত্তার এখনও জাস্ট হয়েছে, NDPS কেসে ছিল। আর সুনীল দেববর্মা তো ছিল, লাইফ ইমপ্রিজনমেন্টের কনভিক্টেড ছিল আন্ডার সেকশন 364, 302 আর 201। আমরা এখন ইনভেস্টিগেশন করছি। আর কনসার্ন সমস্ত থানা, সমস্ত পুলিশ স্টেশনকে ইনফর্ম করে দেওয়া হয়েছে। বর্ডারিং যত সাব ডিভিশন আছে ইনফর্ম করে দেওয়া হয়েছে। BSF-কে ইনফর্ম করে দেওয়া হয়েছে। আমাদের ডিটেল সার্চ অপারেশন চলছে। তো আর এখানে ইন্টারনাল আমরা ইনকোয়ারিও করছি, ইনভেস্টিগেশন করছি। তো আমাদের ইনভেস্টিগেশন শেষে আমরা কুখ্যাত এই অপরাধীদের পলায়নের ঘটনার পর সিসিটিভি ফুটেজ এবং অপরাধীদের ছবি সহ বিস্তৃত বিবরণ সার্কুলেট করা হয়েছে নিরাপত্তা, গোয়েন্দা এবং প্রচার মাধ্যমগুলিতে। পুলিশ ও প্রশাসনের তৎপরতায় কিছুটা স্বস্তি মিললেও এই ঘটনায় অনেকটাই উদ্বেগে রয়েছেন ধর্মনগরের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। আরো আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ দেওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।